প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের লেকচার গাইড থেকে যে ধারাবাহিকভাবে মডেলগুলো করছিলাম, সেই ধারাবাহিকতায় আমরা 2 নম্বর মডেলের আজকে লাস্ট পার্ট অর্থাৎ 10 এবং 11 এই দুটো অঙ্ক সলভ করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে গাণিতিক গড় বলে দেওয়া হয়েছে যে 54। তো গণসংখ্যার এখানে দেখো একটা পি, একটা চলক দিয়ে দেওয়া হয়েছে। এখানে অনুশীলনীতে এরকম অঙ্ক আমরা করেছি। প্রত্যক্ষ পদ্ধতিতে পি এর মান নির্ণয় করো। তো এই আমরা 10-এর ক নাম্বারটা এখন সলভ করব। 10-এর ক। তো এটার জন্য প্রথমেই আমাদের হচ্ছে যে ছক করে নিতে হবে। তোমরা জানো যে পরিসংখ্যানের আসলে এই অঙ্কগুলোতে সবগুলো ছক দিয়ে করতে হয়। তো আমরা সেই ছকটা এখন তৈরি করব। তো কয়টা ঘর ছিল সেগুলো আমরা আগে একটু দেখে নিই। জিরো থেকে 20। তো এইদিকে আমরা ছকটা তৈরি করে নিই। তো তোমরা স্কেল দিয়ে টেনে নেবে, আমি আসলে এমনি রাফলি হাত দিয়ে করছি। 1 2 3 4 5 6টা সারি দরকার হবে। 1 2 3 4 5 6। ওকে, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বের করতে গেলে আমাদের যে মানগুলো দরকার হয়, সেই মানগুলো আমরা আস্তে আস্তে রেডি করব। এখানে আমরা দেখাই যে প্রথমে এই দুটো ঘর তো দেওয়াই ছিল, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, তাহলে মধ্যবিন্দু অর্থাৎ এক্সআই আর এফআই এক্সআই, এই দুটো বেশি কলাম আমাদের এখানে প্রয়োজন হবে। প্রথমত আমরা এখানে লিখব শ্রেণীব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি। তো গণসংখ্যাটার পাশেও লেখা যায়, অথবা তৃতীয় কলামেও লেখা যায়। তো আমরা এখানে মধ্যবিন্দুটা লিখছি, শ্রেণীর মধ্যবিন্দু, এটা হচ্ছে এক্সআই। এরপর আসছে গণসংখ্যা। তো গণসংখ্যা হচ্ছে এফআই, আর এর পরের ঘরটা হবে এফআই এক্সআই। তো ওকে, এখন আমরা এই সংখ্যাগুলো জাস্ট এখানে বসিয়ে দেব। শ্রেণীব্যাপ্তি ছিল 0 থেকে 20, তারপর ছিল 20 থেকে 40, এরপর ছিল 40 60, তারপরে ছিল 60 থেকে 80, আর লাস্টে ছিল 80 থেকে 100। তো গণসংখ্যাগুলো আমরা বসাই 7 11, তারপর ছিল পি, এরপর ছিল 9, এরপর 13। ওকে, তো শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু, এটা বের করা তোমরা নিশ্চয়ই শিখেছো যে এই প্রতিটা শ্রেণীর উচ্চ সীমা আর নিম্ন সীমা অর্থাৎ এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তো 0 + 20 করলে 20 হয়, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 10। তারপরে এই দুটো যোগ করে হচ্ছে 60, তাকে যদি তোমরা 2 দিয়ে ভাগ করো তাহলে হয় 30। আর একটা ওইভাবে বের করে এখানে শ্রেণী ব্যবধান যত তত করে যোগ করলেও হয়। যেমন এখানে দেখো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বলা হয়, অর্থাৎ যেটা দিয়ে শেষ হলো সেটা দিয়ে শুরু। এক্ষেত্রে যে কোনো এক শ্রেণীর এটা থেকে এটা বিয়োগ অথবা এটা থেকে এটা বিয়োগ করলেই শ্রেণীব্যাপ্তির মানটা পাওয়া যায়। তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি আছে 10। তো আমি এই যে প্রথমটা যে বের করলাম যে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তারপর 10 10 করে 20, বিয়োগ করে 20 হয়, 20 20 করে যোগ করলেই বের হয়ে যাবে। দেখো এর সাথে 20 যোগ করলে 20 আর 10 30, এর সাথে আবার যদি 20 যোগ করো তাহলে 50, এর সাথে 20 যোগ করলে 70, এর সাথে 20 যোগ করলে 90। আর না হলে তোমাকে বারবার ওই যে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ এইভাবে করতে হবে, এতে কিন্তু সময় বেশি যাবে। ওকে, এখন আমরা এই গণসংখ্যাটা টোটাল করব, এটাকে বলা হয় এন। তো এই পিটা তো আর যোগ করা যাবে না, এই যে 7 11 9 13 এগুলো যোগ করতে হবে। এটা যোগ করে আসে 40, তার সাথে প্লাস পি থেকে যাবে, এটা হচ্ছে আমাদের এন এর মান। তো এখন এইখানে আমরা এফআই এক্সআই যদি করি, এই যে এই দুটো গুণ করে করে এখানে নিয়ে আসবো 70, এই দুটো গুণ করে এইখানে নিয়ে আসবো 330, 50 আর পি গুণ করলে হবে 50 পি। যোগ করা যায় না, কিন্তু গুণ কিন্তু করা যায়। তারপর এই দুটো গুণ করলে 9 0 0 7 9 63 630, এই দুটো গুণ করে হচ্ছে 1170। এবার এইটার আমরা একটা সামেশন অর্থাৎ সমষ্টি বের করে নেব, সামেশন এফআই এক্সআই। এখানেও আমরা দেখো এই 50 পি এটা যোগ করতে পারবো না, এটা ছাড়া এই যে বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো যোগ করতে হবে।
তো এটা যোগ করে হয় আমরা দেখেছি 2200, আর ওইটা ওইভাবেই থাকবে প্লাস 50p। তো এই গাণিতিক গড়টা 54 দেয়া আছে। এখন আমরা যেটা করব যে গাণিতিক গড় এক্স বার সমান হচ্ছে সামেশন fi xi ভাগ হচ্ছে n, এই সূত্রে আমরা বসাবো। তো fi x এর মান হচ্ছে আমাদের 2200 প্লাস 50p ভাগ n এর মান হচ্ছে 40 প্লাস p। তো এইখানে আর কিছু করার নেই, এইটা সমান সমান আমাদের যে গড় দেয়া আছে 54, আমরা এইটা বসাবো। তাহলে এই 2200 প্লাস 50p বাই 40 প্লাস p সমান হচ্ছে 54। তো এবার আমরা এই জায়গাটায় দেখো সমাধান করে আস্তে আস্তে p এর মানটা বের করে আনবো। তো এখানে আর গুণন, হ্যাঁ, অর্থাৎ কোনাকুনি গুণ করতে হবে। তো এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে যদি এটাকে গুণ করা যায় তাহলে এটা এইভাবেই থাকবে 2200 প্লাস 50p, আর এটার সাথে এটা গুণ করলে, হ্যাঁ, 54 আর 40 এই দুটো যদি আমরা গুণ করে নিই, 0 4 4 16 6 হাতে 1 4 5 20 2160। তো 2160 প্লাস এইটা গুণ করে হবে 54p। তো এই আড়াআড়ি গুণনের সময় যে কোনো এক কোণ আগে গুণ করা যায়, তোমরা চাইলে এটাই পাশেও নিতে পারো। তো এবার আমরা p গুলো এক সাইড করি, তাহলে 50p মাইনাস 54p, আর এটাকে ওই পারে নিয়ে যাও, তাহলে 2160 মাইনাস 2200। তো এটা বিয়োগ করলে হবে 54 থেকে 50 গেলে 4, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 4p। এটাও আমাদের 2200 থেকে 2160 বিয়োগ করতে হবে, তাহলে 40 মাইনাস 40, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে। তো এই জায়গা থেকে আমরা দেখো মাইনাসটা যদি ক্যান্সেল করে নিই তাহলে 4p সমান হচ্ছে 40, পাশে লিখে দাও মাইনাস 1 দিয়ে গুণ করে, দুই পাশে মাইনাস ক্যান্সেল করলে এটা করতে হয়। তো এরপরে এখান থেকে দেখো p সমান সমান হচ্ছে 40/4, অর্থাৎ এটা ভাগ করলে হচ্ছে 10। তো আমরা p এর মান কিন্তু 10 পেয়ে গেলাম। এটা আমাদের ক নাম্বার কোশ্চেনের অ্যান্সার। আর খ নম্বরে এটারই দেখো বলেছে যে সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত p এর মানের সত্যতা যাচাই করো। তো সংক্ষিপ্ত পদ্ধতি আমরা জানি যে গড় কিভাবে বের করতে হয়, সেই পদ্ধতিতে আমরা এটার আবার শুদ্ধি পরীক্ষা করব, অর্থাৎ ওই p এর মানটা আসলে একই আসে কিনা সেটি দেখতে হবে। সো এখানে আমাদের ঘর করতে হবে, প্রথমে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, তারপরে মধ্যমান বা মধ্যবিন্দু, এটা হচ্ছে xi, তারপর থাকবে গণসংখ্যা, এটা হচ্ছে fi, তারপরে ধাপ বিচ্যুতি যেটা বলা হয় ui, ধাপ বিচ্যুতি। তো ui এর সূত্র যেটা ছিল সেটা হচ্ছে xi মাইনাস a বাই h, আর এখানে হবে fi আর ui গুণ করে আনতে হবে। ওকে, আমরা এখন শ্রেণীব্যাপ্তিগুলো এখন এখানে বসিয়ে দিই। তো এই যে শ্রেণীব্যাপ্তিগুলো ছিল, হ্যাঁ, এগুলো আমরা বসাবো। তাহলে প্রথমটা ছিল আমাদের 0 থেকে 20, তারপরের শ্রেণীতে ছিল 20 থেকে 40, এরপর ছিল 40 থেকে 60, তারপর ছিল 60 থেকে 80, এরপর ছিল 80 থেকে 100। এটা ওকে, মধ্যমানগুলো আমরা আগে বের করেছিলাম, সেগুলো বসেই 10, তারপর 30, তারপর 50। তোমরা চাইলে গণসংখ্যাটা এখানে, মধ্যমানটা এখানে, এটা বসাতে পারো, সমস্যা না। 50 পর এটা হচ্ছে 70, আর এটা হচ্ছে 90, 20 করে বেড়েছে। আর গণসংখ্যা যেটা দেওয়া ছিল 7, এখানে ছিল 11, তারপর p, তারপর 9, 13। এই যে দেখো যেটা a অনুমিত গড়, হ্যাঁ, এটা হচ্ছে মধ্যমানের জায়গা থেকে একটা অনুমান করে গড় ধরে নিতে হয়। সেটা হচ্ছে মিডিল পজিশনে যেটা আছে 1 2 3 4 5, তাহলে এদিক থেকে দুইটা বাদ দাও, এদিক থেকে দুইটা বাদ দাও, এইটাকে আমরা অনুমিত গড় হিসেবে ধরবো। তো আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে এই যে সর্বনিম্ন সীমা যেটা 0 যোগ সর্বোচ্চ যেটা আছে 100, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে যেটা আসবে সেটাকেই আমরা a বা অনুমিত গড় হিসেবে ধরতে পারি। ওকে, এখন এখানে n অর্থাৎ গণসংখ্যা যেটা আমরা আগেও করেছি 40 প্লাস p, আর এই যে ইউআইটা দেখো যে এই সূত্রে না বসালেও হয়, একটা সুন্দর টেকনিক আছে, সেটা হচ্ছে
এই যে যেখানে এ আছে অনুমিত গড়, সেখানে তোমরা সবসময় এই জায়গাটায় 0 বসাবে। হ্যাঁ, কিভাবে হয় দেখো, এই যে xi মাইনাস এ, তাহলে এখানে xi হচ্ছে এটা 50 মাইনাস আবার এর মানও 50, তাহলে 50 মাইনাস 50 0 হয়। তো 0 ভাগ h অর্থাৎ শ্রেণীব্যাপ্তি এখানে 20 করে আছে। তো সেক্ষেত্রে দেখো ওই 0 ভাগ 20 করলে 0ই হবে, এটা সবসময় 0 আসবে এই ঘরটা। আর উপরে হবে -1 -2, যদি আরো ঘর থাকতো তাহলে -3 এইভাবে, আর নিচে হয় +1 +2, অর্থাৎ এই যে এই সূত্রটায় বসালেই বের হয়ে আসে। যেমন আমরা এটা দেখাই যে xi হচ্ছে এখানে 10, হ্যাঁ, মাইনাস এ হচ্ছে কত 50, তাহলে 10 মাইনাস 50 করলে হচ্ছে -40, হ্যাঁ, ভাগ হচ্ছে 20 এইচ এর মান, তাহলে -2। তো এটা আসলে করতে গেলে তোমাদের সময় বেশি নষ্ট হবে, যার কারণে অনুমিত গড়ের লাইনে 0, আর উপরে -1 -2 এইভাবে, আর নিচে হচ্ছে +1 +2, আরো যদি থাকে +3, এইভাবে আগাতে হয়। এবার এফআই ইউআই, অর্থাৎ এই যে এফআই আর ইউআই গুলো গুণ করে এখানে আমরা -14, এটা গুণ করে হচ্ছে -11, এটা 0 হয়ে যাবে। তারপর এটা 9কে 9, আর এটা 13 দুগুণে 26। এইটার এখন আমরা একটা সমষ্টি বের করব, এফআই ইউআই। তো এগুলো যোগ করলে দেখো, এই দুটো যোগ করে নিতে হবে, প্লাস প্লাস দুটো, 9 6 15, 5 হাতে 1 2 35, আর এই দুটো যোগ করে হচ্ছে -4 এর আগে 5 25, তাহলে হচ্ছে 10 +10, এটা। ওকে, এবার আমরা হচ্ছে গাণিতিক গড়ের যে সূত্র আছে, যেটা সংক্ষিপ্ত পদ্ধতি আমাদের বলা ছিল, তাহলে গাণিতিক গড় এক্স বার সমান হচ্ছে, এটা ছিল আমাদের সূত্র, সামেশন এফআই ইউআই বাই এন গুণন এইচ। তো এটার মান হচ্ছে 10 ভাগ এন এর মান হচ্ছে এখানে 40 প্লাস পি, আর এইচ অর্থাৎ শ্রেণীব্যাপ্তি ছিল আমাদের 20। ওকে, তো এবার এখানে আসলে এই দুটো জাস্ট গুণ করে দিতে পারো, 200 ভাগ 40 প্লাস পি, এটা কিন্তু কাটাকাটি করা যাবে না যেহেতু এটা প্লাস মাইনাস যুক্ত রয়েছে। তো ওই যে গাণিতিক গড় দেওয়া ছিল 54, আমরা এখন আবারও এটা সমান 54 বসাবো। তো 200/40 প্লাস পি সমান হচ্ছে 54। তো এখানে আর গুণ করলে দেখো, এটার সাথে এটা গুণ করব, তাহলে 54 আর 40 গুণ করলে হচ্ছে 0, 4 4 16, 6 হাতে 1, 4 5 20, এর একে 21, আর এইটার নিচে 1 এর সাথে এটা গুণ হলে এটা হবে 200, আর এটা সরি প্লাস 54 পি থাকবে, 54 পি। এবার দেখো এই 54 পি সমান, এটাকে আমরা ওই পারে পাঠাবো। এটা মানে আমাদের একটু ভেজাল হয়েছে, দেখি, ওহ সরি, এখানে আমরা সূত্রটাই ভুল লিখেছিলাম। এখানে অনুমিত গড় ছিল এ প্লাস, তাহলে এর মান হচ্ছে কত 50 প্লাস, দুঃখিত আন্তরিকভাবে। তো এই 50 প্লাসটা থাকলো, আর এর সাথে এটা গুণ হলে এটা এই অবস্থা। ওকে, তো এখন আমরা এই জায়গায় যেটা করব যে 50 প্লাস 200/40 প্লাস পি, এইটা সমান হচ্ছে যে গড়টা দেয়া ছিল। এবার ফার্স্ট টাইম প্লাস 50কে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাবো, তাহলে 40 প্লাস পি, তার মানে 54 মাইনাস 50, তাহলে এখানে হচ্ছে 200/40 প্লাস পি, তো এটা বিয়োগ করে হচ্ছে 4। তো এই দেখো, এখন যদি আর গুণ করো, তাহলে 4 0 0, 4 4 16, প্লাস এটা হবে 4p ইকুয়াল 200। এবার 160কে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাই, 4p সমান হচ্ছে 200 মাইনাস 160, তাহলে বিয়োগ করে হবে 40, তাহলে অতএব পি সমান হচ্ছে 40/4 10। তাহলে আমরা দেখো দুইটা পদ্ধতিতেই পি এর মান কিন্তু 10 পেলাম। তো এখানে শেষে বলে দাও যে অতএব উভয় পদ্ধতিতে পি সমান 10। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা এই দুই মডেলের একেবারে যে লাস্ট অঙ্কটা রয়েছে সেটা সলভ করব। এই যে আমরা অঙ্কটা দেখি 11 নম্বর, 70 জন, সরি এটা না, এটা এক মডেলের ছিল। 11 নম্বর, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের মধ্যকার একটা টেস্ট ম্যাচের চতুর্থ দিনের শ্রীলঙ্কা সংগ্রহকৃত রানের একটি সারণী দেওয়া হলো। পঞ্চম শ্রেণীর মধ্যবিন্দুকে অনুমিত গড় ধরে দ্বিতীয় শ্রেণীর বিচ্যুতি সংখ্যা নির্ণয় করো। খ হচ্ছে প্রদত্ত তথ্যের মধ্যক নির্ণয় করো, প্রদত্ত তথ্যের প্রচুরক নির্ণয় করো। তো এই 11 নম্বর অঙ্কটা এখন আমরা সলভ করার চেষ্টা করব।
আমরা এখন 11 নম্বরটা করছি। প্রথমে হচ্ছে 11 ক। তো পঞ্চম শ্রেণীর মধ্যবিন্দুকে অনুমিত গড় ধরে, তাহলে পঞ্চম শ্রেণী কোনটা? পঞ্চম শ্রেণী ছিল 111 থেকে 120। এই যে দেখো এখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এটা। তো এই পঞ্চম শ্রেণীর যেটা বলা হয়েছে মধ্যবিন্দুকে অনুমিত গড় ধরে, হ্যাঁ, তাহলে এর মধ্যবিন্দু কত হবে? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দাও। মধ্যবিন্দু 111 যোগ 120 ভাগ 2, অর্থাৎ 1, 2 এর একে 3, 1 এর একে 2, এটা। তো এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 1, 5 দুগুণে 10, 115.5, এটা হচ্ছে মধ্যবিন্দু। আচ্ছা, তো এটাকে আমাদের অনুমিত গড় ধরতে বলা হয়েছে। তো অতএব অনুমিত গড় 115.5। তো এখানে যেটা বলেছে যে বিচ্যুতি সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ ওই যে ইউআই যেটা বলে, ইউআই। তাহলে এই ইউআইটা বের করতে গেলে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণী, মানে এইচ শ্রেণীব্যাপ্তি দরকার হবে। এইচ এখানে শ্রেণীব্যাপ্তি ছিল, দেখো এখানে এটা বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ যেখানে শেষ হলো পরেরটা দিয়ে শুরু হলো, এক্ষেত্রে বিয়োগ করে 1 যোগ করতে হয়। অর্থাৎ 80 থেকে 71 বিয়োগ করলে হচ্ছে 9, হ্যাঁ, তার সাথে 1 যোগ করলে 10, তাহলে শ্রেণীব্যাপ্তি এইচ এর মান হচ্ছে 10। তাহলে এইখানে আমরা এখন যেটা করব, আমাদের দেখো দ্বিতীয় শ্রেণীর বিচ্যুতি চাওয়া হয়েছে, অর্থাৎ এই যে দ্বিতীয় শ্রেণীটা। তাহলে এই দ্বিতীয় শ্রেণীর বিচ্যুতির জন্য আমাদের হচ্ছে দ্বিতীয় শ্রেণীটা তুলতে হবে। দ্বিতীয় শ্রেণী এটা ছিল 81 থেকে 90, হ্যাঁ। এখন আমরা যেটা করব, এই দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দুটা লাগবে। অতএব দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দু 81 যোগ 90 ভাগ 2, 1, আর এটা হচ্ছে 17 ভাগ 2, তাহলে 8 দুগুণে 16, 80.85 হয়। 171 ভাগ 2, 8 দুগুণে 16, 1, 1, 5 দুগুণে 10, 85.5, 85.5, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে অতএব দ্বিতীয় শ্রেণীর বিচ্যুতি সংখ্যা, এটা আমরা U2 লিখতে পারি, যেহেতু দ্বিতীয় শ্রেণী বলা হয়েছে। আর পুরো শ্রেণীগুলো যখন আমরা করি তখন এটা UI দিয়ে লিখি। তো এটা সূত্র হচ্ছে xi মাইনাস a বাই h। তো xi অর্থাৎ অনুমিত গড় তারা বলেই দিয়েছে 115.5, সরি, এখানে xi এর মান হচ্ছে এই যে এটা, যেটা দ্বিতীয় শ্রেণীর মধ্যমান, অর্থাৎ 85.5 মাইনাস a হচ্ছে আমাদের 115.5 ভাগ h এর মান হচ্ছে 10। তো এটা ক্যালকুলেট করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা এটা যদি বিয়োগ করে নিই 115.5 থেকে 85.5, তাহলে 0, 8, 9, 10, 11, 30/10 এবং -30 দিতে হবে। সো -3 হচ্ছে আমাদের এই ক নম্বর কোশ্চেনের অ্যান্সার। আর খ নম্বরে আসলে মধ্যক চাওয়া হয়েছে, হ্যাঁ। এই মধ্যক তোমরা নিশ্চয়ই জানো যে কিভাবে বের করতে হয়। প্রথমে আমাদের শ্রেণীব্যাপ্তি, তারপর লাগবে গণসংখ্যা, আর এখানে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয় মধ্যকের জন্য, অথবা সংক্ষেপে লিখতে পারো যোজিত গণসংখ্যা। ওকে, তো এখানে ছিল 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, 101 থেকে 110, তারপর 111 থেকে 120, তারপর 121 থেকে 130, এরপর 131 থেকে
140, লাস্ট শ্রেণী ছিল 141 থেকে 150। ওকে, তো এখানে গণসংখ্যা ছিল আমাদের 12, 18, 35, 42, 50, 45, 20, আর লাস্ট ছিল হচ্ছে 8। তো যোজিত গণসংখ্যার নিয়ম হচ্ছে প্রথম গণসংখ্যাটা এটাই বসে, তারপর এই দুটো যোগ করে এইখানে বসাতে হয়, তো এটা যোগ করে হচ্ছে 30, এরপর এই দুটো যোগ করে আমরা এইখানে বসাতে হবে, এটা হচ্ছে 65, এই দুটো যোগ করে এইখানে বসাতে হবে 5 আর 2 7, 6 আর 4 10, 107, এরপর এই দুটো যোগ করে এখানে বসাতে হবে 157, তারপর এই দুটো যোগ করে এখানে বসাতে হবে 202, তারপর এইটার সাথে এটা যোগ করে 222, আর এইটার সাথে এটা যোগ করে এইখানে বসাতে হয় অর্থাৎ 230। আর এইখানে দেখো এটা n এর মান, গণসংখ্যার সমষ্টি, এটা আমরা যোগ করে দেখেছি 230 হয়। তো এটা একটা মজার বিষয় আছে যে গণসংখ্যার যেটা টোটাল ক্রমযোজিত গণসংখ্যার শেষ ঘরে কিন্তু সেটা আসতে হবে, তাহলে তোমরা বুঝবে যে জিনিসটা ঠিক আছে। তো এই যে n এর মান দেখো, n হচ্ছে 230 যা জোড় সংখ্যা, অতএব মধ্যক হবে n/2 বা n এর জায়গায় 230/2, বা এটা ভাগ করলে হচ্ছে 115তম পদ। এই 115তম পদ আমাদের যোজিত গণসংখ্যা থেকে খুঁজতে হবে। দেখো এখানে 107 লেখার অর্থ হচ্ছে যে আগের ঘরে কত আছে 65, তার মানে 66তম পদ থেকে 107তম পদের শ্রেণী এটা। তো এখানে যেমন 157 লেখা আছে, এর মানে হচ্ছে 108তম পদ থেকে 158তম পদের শ্রেণী এটা। তো আমাদের 115তম পদ যেহেতু, তাহলে এই শ্রেণীতে আছে এটা, তো আমরা বলবো যে 115তম পদ হচ্ছে যে 111 থেকে 120 শ্রেণীতে আছে। তো এটা যে শ্রেণীতে থাকে সেটাকেই বলা হয় মধ্যক শ্রেণী। তো এটা যদি মধ্যক শ্রেণী হয় তাহলে এইখান থেকে আমরা দেখো আমাদের যে তথ্য উপাত্তগুলো লাগবে সেটা হচ্ছে এল এর মান অর্থাৎ মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এরপর লাগবে হচ্ছে এফসি, বড় হাতের এফসি। এফসিটা হচ্ছে মধ্যক শ্রেণী যেটা আছে তার আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা অর্থাৎ 107। এরপর হচ্ছে এফএম, ছোট হাতের এফএম, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা অর্থাৎ 50। ওকে, আর এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি যেটা আমাদের এখানে ছিল 10। এবার আমরা দেখো মধ্যকের সূত্রে জাস্ট এই মানগুলো বসাবো, তাহলে আমাদের মধ্যক বের হয়ে যাবে। তাহলে মধ্যক সমান এল প্লাস n/2 মাইনাস এফসি গুণন এইচ বাই এফএম। তো এখানে এল এর মান ছিল 111 প্লাস n/2 আমরা পেয়েছিলাম 115 মাইনাস এফসি হচ্ছে 107 গুণন এইচ হলো আমাদের 10 আর এফএম এর মান ছিল 50। ওকে, এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা ঠিক থাকলো। 115 থেকে 107 যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 8 গুণন 10/50। তো আগে কিন্তু যোগের কাজ করা যাবে না, আগে এই গুণনের কাজটা করতে হবে, অর্থাৎ 111 যোগ এটা 8×10 কাটাকাটিও করতে পারো 80/50। তো এটা হচ্ছে তোমরা ক্যালকুলেটরে 80/50 দিলে 1.6 দেখাবে। এরপর এটা যদি যোগ করো তাহলে 112.6, এটি হচ্ছে আমাদের মধ্যক। আর গ নম্বরে প্রচুরক চাওয়া হয়েছে, এটা আমরা তোমাদের বই থেকেই দেখাই। প্রচুরক শ্রেণী বের করতে গেলে সর্বোচ্চ যে গণসংখ্যা সেটা দেখতে হয় যে কোনটা। তো এখানে দেখো সর্বোচ্চ গণসংখ্যা আছে আমাদের কত 50। তো এখানে লিখতে হবে যে সর্বোচ্চ গণসংখ্যা 50 যা 111 থেকে 120 শ্রেণীতে আছে, অতএব প্রচুরক শ্রেণী এটা। তো এটা যদি প্রচুরক শ্রেণী হয় তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা অর্থাৎ এল এর মান হচ্ছে 111। তারপরে F1 যেটা প্রচুরকের সূত্রে, F1টা হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার আগের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল অর্থাৎ পার্থক্য, মানে 50 বিয়োগ 42 এই যে 8। আর F2 হচ্ছে যেটা প্রচুরক শ্রেণী এবং তার পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য অর্থাৎ 50 বিয়োগ 45 যেটা হচ্ছে 5। আর এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, তারপর এই সূত্রটা লিখে মান বসিয়ে দিলেই তোমাদের প্রচুরক বের হয়ে যাবে। তো এই আমরা হচ্ছে দ্বিতীয় মডেল আজকে শেষ করে ফেললাম। আজকে পর্যন্তই, ধন্যবাদ।